উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র এর পঞ্চম অধ্যায় স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। এ বিষয়ে আমরা আজকে প্রথম ক্লাস নেব। তো আমরা যে চ্যাপ্টারটির নাম দেখলাম সেখানে ছিল হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। অর্থাৎ অর্থায়নকে আমরা যদি তার শ্রেণীবিভাগ অনুসারে ভাগ করি বা মেয়াদ অনুসারে ভাগ করি তাহলে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী। তো যেহেতু এই চ্যাপ্টারটি স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করা হয়েছে, তো আমরা শুরুতেই স্বল্পমেয়াদী অর্থায়ন নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যে অর্থায়ন 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। আবারও বলছি যে অর্থায়নের মেয়াদ হবে সর্বোচ্চ 1 বছর বা তার কম সময়ের জন্য তাকে আমরা বলব স্বল্পমেয়াদী অর্থায়ন। সাধারণত যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের চলতি মূলধনের প্রয়োজন মেটাতে স্বল্পমেয়াদী অর্থায়ন প্রয়োজন হয়। মূলত সব ব্যবসা প্রতিষ্ঠানই অর্থায়নের উৎস হিসেবে স্বল্পমেয়াদী অর্থায়নকে ব্যবহার করে থাকে। হঠাৎ কোনো প্রতিষ্ঠানের যদি এরকম দেখা যায় যে শ্রমিকের জুন মাসের বেতন ও মজুরি দিতে হিমশিম খাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলার জন্য যে কোম্পানির যে আর্থিক ব্যবস্থাপক আছে সে কি পদক্ষেপ গ্রহণ করবে, কোত্থেকে টাকা আনবে? যেহেতু এটা স্বল্প সময়ের একটি সমস্যা, তার সমাধানের জন্য স্বল্পমেয়াদী কোনো সোর্স বা উৎস খুঁজে সেখান থেকে টাকা সংগ্রহ করে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে। তো এই যে স্বল্প সময়ের জন্য আমরা অর্থ সংগ্রহ করে সেই সমস্যাটি মোকাবেলা করব, সেই অর্থ সংগ্রহটাকে আমরা বলছি স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য। স্বল্পমেয়াদী অর্থায়ন যেহেতু একটি ব্যবসা প্রতিষ্ঠান তার চাহিদা মোতাবেক বিভিন্ন মেয়াদের অর্থ সংগ্রহ করে থাকে, স্বল্পমেয়াদী অর্থায়ন হলো তার মধ্যে একটি। সাধারণত চলতি সম্পদের পরিবর্তনশীল অংশ ক্রয়ের জন্য এ ধরনের অর্থের সংস্থান করা হয়। আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। শুরুতে রয়েছে মেয়াদকাল, এর সংগ্রহ ব্যয়, ঋণের পরিমাণ, ব্যবসায়ের আয়তন ও প্রকৃতি, সংগ্রহের সময়, সংগ্রহের উদ্দেশ্য, নবায়ন, ঝুঁকি, জামানত, ব্যয়। আমরা আসি শুরুতেই মেয়াদকাল নিয়ে। মেয়াদকাল আমরা ইতিমধ্যে যে সংজ্ঞাটি দেখেছি সেখানে বলা হয়েছে যে স্বল্পমেয়াদী অর্থায়ন হবে 1 বছর বা তার কম সময়ের জন্য। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে স্বল্পমেয়াদী অর্থায়নের মেয়াদ সাধারণত খুব কম সময়ের হয়ে থাকে। সংগ্রহের ব্যয়। এ ধরনের ব্যয় ঋণ সংগ্রহের ক্ষেত্রে সংগ্রহ ব্যয়ও খুব কম, কেননা স্বল্প মেয়াদের জন্য এরূপ ঋণ নেওয়া হয় বলে সুদের পরিমাণও কম হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এরূপ ঋণের কোনো ব্যয়ও থাকে না। যেমন আমরা যদি কারো কাছ থেকে ধারে কাঁচামাল ক্রয় করি, তো সেটা 1 মাস, 2 মাস, 3 মাসের জন্য হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হচ্ছে না। ঋণের পরিমাণ যেহেতু স্বল্প সময়ের জন্য দেওয়া হয়, তাই স্বল্পমেয়াদী অর্থায়নে ঋণের পরিমাণও অপেক্ষাকৃত ছোট অঙ্কের হয়ে থাকে। ব্যবসায়ের আয়তন ও প্রকৃতি। স্বল্প মেয়াদের জন্য এরূপ তহবিল সংগ্রহ করে বিধায় সংগৃহীত তহবিলের পরিমাণও কম হয়। সাধারণত ছোট, মাঝারি, বড় সব ধরনের প্রতিষ্ঠানে এরূপ তহবিলের প্রয়োজন কম বেশি হয়ে থাকে। সংগ্রহের সময়। স্বল্পমেয়াদী অর্থসংস্থানের সময় অন্যান্য অর্থসংস্থানের মতো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না বলে খুব অল্প সময়ে দ্রুত সংগ্রহ করা যায়। যেমন বাকিতে কাঁচামাল ক্রয় করা হলে বিক্রেতা যে আমাকে চালান রসিদ দিবে, এখানে এটি আসলে প্রমাণপত্র হিসেবে কাজ করে। অর্থাৎ ওই বাকিতে ক্রয়কৃত কাঁচামালের অর্থটি আমার ব্যবসায়ের ঋণ হিসেবে অর্থায়ন হয়ে যাবে। উদ্দেশ্য, কেন আমরা অর্থটা নিব?
আসলে আমরা আগেই বলেছি যে চলতি সম্পদের পরিবর্তনশীল অংশের জন্য স্বল্পমেয়াদী অর্থের প্রয়োজন হয়। চলতি সম্পদ বলতে যে সম্পদগুলো প্রতিনিয়ত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, মানে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ব্যবসাগুলো পরিচালনা করে থাকি। আমরা চলতি সম্পদ বলতে জানি নগদ টাকা, ব্যাংকে জমা, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, এই বিষয়গুলোকে আমরা জানি হচ্ছে চলতি সম্পদ। এগুলো হচ্ছে পরিবর্তনশীল অংশ, মানে এগুলা আমরা যদি কখনো হ্রাস বৃদ্ধি করি সেইটি পূরণের জন্য মূলত এই অর্থটি করা হয়। নবায়ন। স্বল্পমেয়াদী ঋণ সময়মতো পরিশোধ করা হলে সেই উৎস থেকে ক্রমাগত ও ধারাবাহিকভাবে অর্থসংস্থান করা যায়। এভাবে বারবার একই অর্থ থেকে বা একই উৎস থেকে ঋণ গ্রহণ করলে ঋণদাতা ও ঋণ গ্রহীতার মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে। ফলে অনেক সময় ঋণ গ্রহীতা তার অসুবিধা হলে সংগৃহীত ঋণের সময় সুবিধামতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে। ঝুঁকি। ব্যবসা মানেই ঝুঁকি বিদ্যমান। আমরা জানি যে যেহেতু এটি স্বল্পমেয়াদী অর্থায়ন, তো এই ধরনের ঋণ স্বল্পমেয়াদের জন্য সংগ্রহ করা হয়। ফলে স্বল্পমেয়াদের মধ্যে পরিশোধ করা হয়, তাই স্বল্পমেয়াদের অর্থায়নের ঝুঁকির পরিমাণও কিছুটা বেশি। এর কারণ হচ্ছে যে সময় মতো ঋণ পরিশোধ করতে না পারলে সেই সংশ্লিষ্ট ব্যক্তির সুনাম নষ্ট হতে পারে। জামানত। স্বল্পমেয়াদী অর্থায়নে সাধারণত কোনো জামানতের প্রয়োজন হয় না। ঋণ গ্রহীতা ও ঋণদাতার মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসই এক্ষেত্রে জামানত হিসেবে কাজ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক হতে যদি আমরা স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করতে চাই, সেক্ষেত্রে জামানতের প্রয়োজন পড়ে। পরবর্তী পয়েন্টটি হচ্ছে আমাদের ব্যয়। স্বল্পমেয়াদী অর্থায়নে স্বল্প সময়ের জন্য করা হয় বলে এর ব্যয়ও তুলনামূলক অনেক কম। স্বল্পমেয়াদী অর্থসংস্থানে ঋণদাতার ঝুঁকি কম থাকে বলে কম হারে সুদ ধার্য করা হয়। অন্যদিকে এটিও হতে পারে যে কিছু কিছু স্বল্পমেয়াদী ঋণ আছে যার কোনো ব্যয়ই নাই, যেমন ব্যবসায়ী ঋণ, বকেয়া খরচ ইত্যাদি। আশা করি তোমরা স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ। এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব যে স্বল্পমেয়াদী অর্থায়নের সুবিধা, মানে কি কি সুবিধা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আছে যে সুবিধাটি, তা হচ্ছে সহজ সংগ্রহ। মানে স্বল্পমেয়াদী অর্থায়নের সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে এটি খুব সহজেই সংগ্রহ করা যায়। এর জন্য খুব একটি জামানতের প্রয়োজন হয় না, তেমন কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না বলে এটি খুব দ্রুত ও সহজে সংগ্রহ করা যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কম খরচ। আমরা আগেই বলেছি যে এ ধরনের ঋণে অল্প সময়ের জন্য সুদ দেওয়া হয়। এছাড়াও যদি কখনো দীর্ঘ সময়ের জন্য বা দীর্ঘমেয়াদী ঋণের তুলনায় এই ঋণ নেওয়া হয়, তাহলে ঋণে মূলধন ব্যয় অত্যন্ত কম হয়। অনেক ক্ষেত্রে এসব মূলধনের তেমন কোনো খরচই থাকে না। নবায়ন সুবিধা। যেহেতু স্বল্প সময়ের জন্য স্বল্প পরিমাণ টাকা ঋণ গ্রহীতার কাছ থেকে গ্রহণ করা হয়, তো যদি ঋণ দাতা বা যে ব্যক্তি ঋণ নিয়েছে সে যদি তার প্রদত্ত সময়ের মধ্যেই ঋণটি কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই পরিশোধ করে দিতে পারে, সেক্ষেত্রে পুনঃপুনবার বা বারবার এই ঋণটি ব্যবহার করার সুযোগ থাকে এবং দুজনের মাঝে একটি সুসম্পর্ক বজায় থাকলে যে কোনো অসুবিধায় পড়লেই সেক্ষেত্রে আবার এই ঋণটি গ্রহণের একটি সুযোগ থাকে। এরপরের আমাদের যে পয়েন্ট, তা হচ্ছে জামানতবিহীন। কিছু কিছু স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে জামানতের প্রয়োজন হলেও আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই জামানতের প্রয়োজন হয় না। সাধারণত স্বল্পমেয়াদী অর্থায়ন বা ঋণ আমরা ধরেই নিব যে এটি জামানতবিহীন হবে। নমনীয়তা। চলতি মূলধনের পরিমাণ সবসময় সমান থাকে না বলে আমরা অনেক সময় অতিরিক্ত চলতি মূলধনের প্রয়োজন হয়। এ ধরনের উৎস থেকে, অর্থাৎ স্বল্পমেয়াদী উৎস থেকে
আমরা এই মূলধনটি খুব সহজে এবং কম সময়ে সংগ্রহ করতে পারি। এই কারণে স্বল্পমেয়াদী অর্থায়নকে আমরা নমনীয় বলতে পারি। কম আয়কর সুবিধা। তো স্বল্পমেয়াদী ঋণে অনেক সময় সুদ দেওয়া হয় বলে প্রতিষ্ঠানের মালিককে কম আয়কর প্রদান করতে হয়, কারণ সুদের পরিমাণ মালিকের আয়কে কমিয়ে দেয়, ফলে আয়করের পরিমাণও কম হয়। সহজ শর্ত। মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে বিভিন্ন আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়লেও বেশিরভাগ সময়ে স্বল্পমেয়াদী ঋণের তেমন কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না বা তেমন কোনো জটিল শর্ত ছাড়াই এই ঋণ খুব সহজেই গ্রহণ করা যায় এবং অর্থসংস্থান করা যায়। এই ঋণের শর্তগুলো সাধারণত খুবই ছোট আকারের হয়ে থাকে বা শর্ত তেমন জামানত যুক্ত বা জামানত বিহীন হয় না। নগদ বার্তার সুবিধা। তো আমরা বাকিতে যখন পণ্য ক্রয় করি বা বিক্রয় করি তখন ক্রেতা বা বিক্রেতার নিকট হতে আমরা বিভিন্ন রকমের শর্ত পাই, যে আমরা যদি এরকম শর্ত থাকলো যে 2, 10 is 30, সেক্ষেত্রে দেখা গেল যে শর্তের মানেটা হচ্ছে এরকম যে আমরা যদি 10 দিনের মাঝে পরিশোধ করতে পারি তাহলে 2% নগদ ছাড় পাওয়া যাবে এবং 30 দিনের মাঝে অবশ্যই অর্থ পরিশোধ করতে হবে। তো অনেক সময় এই ধরনের ঋণের ক্ষেত্রে নগদ বার্তার সুবিধা পাওয়া যায়। ঋণদাতা ঋণ গ্রহীতাদের নির্ধারিত সময়ের পূর্বে ঋণ পরিশোধ করার জন্য উৎসাহিত করার লক্ষ্যে এই নগদ বার্তার সুবিধা প্রদান করে থাকে। আশা করি তোমরা এই সুবিধাগুলো বই থেকে আরো বিস্তারিত পড়ে নেবে। এবার আসছি আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের অসুবিধা বা সীমাবদ্ধতা। তো যে কোনো বিষয়ের যেমন সুবিধা বিদ্যমান রয়েছে তেমনি পাশাপাশি কিছু অসুবিধা বিদ্যমান রয়েছে। এবার আমরা দেখে নেই যে স্বল্পমেয়াদী অর্থায়নের অসুবিধাগুলো কি কি। প্রথম অসুবিধা হচ্ছে যে অর্থের পরিশোধের মেয়াদ কম থাকে। তো আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের আমরা বলেছি মেয়াদ হবে সর্বোচ্চ 1 বছর, তার কম সময়। এই স্বল্পমেয়াদী ঋণ সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য হয় বিধায় কোনো কারণে এই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে করদাতা পরবর্তীতে ঋণদান বন্ধ করে দিতে পারে। দ্বিতীয় অসুবিধা হচ্ছে স্বল্প পরিমাণ। এই ঋণ অনেক সময় প্রয়োজনের তুলনায় খুব কম হয়ে থাকে, বিশেষ করে বৃহদায়তন প্রতিষ্ঠানের চলতি মূলধন প্রয়োজনের তুলনায় এই উৎস উপযুক্ত না হতে পারে। সেক্ষেত্রে আমাদের যে বড় প্রতিষ্ঠানগুলো আছে বা কোম্পানিগুলো আছে সেগুলো বিভিন্ন অসুবিধায় পড়ে। সুদের হার বেশি। তৃতীয় সীমাবদ্ধতা হচ্ছে সুদের হার বেশি। তো ঋণের বিপরীতে অনেক সময় সুদের হার বেশি হয়ে থাকে, যে স্বল্প সময়ে বা দ্রুত পাওয়ার জন্য কখনো কখনো কোনো ব্যবসায়ী তার কাছ থেকে দেখা যায় যে সুদের হার বেশি নিয়ে থাকে। এটি একটি বড় সীমাবদ্ধতা। নগদ বার্তার সুযোগ হারানো। চতুর্থ সীমাবদ্ধতা। যেহেতু ধারে ক্রয় বিক্রয়ের ফলে মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ বার্তার সুযোগ দেওয়া হয়, তাই ব্যবসায়ীরা এই সুযোগ যদি ব্যর্থ হয় গ্রহণে তবে তার জন্য কষ্টকর হতে পারে, কারণ নগদ বার্তা যে কোনো ব্যবসায়ীর জন্যই লোভনীয়। পণ্যের মূল্য বৃদ্ধি, এটি একটি সীমাবদ্ধতা। তো স্বল্পমেয়াদী ঋণের সময়সীমা একটু বেশি হলে বিক্রেতা পণ্যের মূল্য বেশি চার্জ করে থাকে। এর ফলে ক্রেতার খরচ বেড়ে যায় এবং পণ্যের মূল্য বৃদ্ধি পায়, যা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই শুভকর নয়। ঝুঁকি। তো এ ধরনের ঋণ স্বল্প মেয়াদের জন্য সংগ্রহ করা হয়, ফলে স্বল্প মেয়াদের মধ্যে পরিশোধ করা হয়, তাই স্বল্পমেয়াদী অর্থায়নের ঝুঁকির পরিমাণ বেশি থাকে। আবার অনেক সময় ঋণের শর্তে আরোপ করলে এরূপ ঝুঁকির পরিমাণ কিছুটা বেড়ে যায়। তো উপরের যে অসুবিধাগুলো আমরা যে কয়টি অসুবিধার কথা আলোচনা করলাম,
এগুলা বাদ দিলেও আমরা দেখতে পাই যে সাধারণত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানেই স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যাপকভাবে ব্যবহার করা হয়। স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবহার অনেক বেশি। এবার যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, তো যা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখে নেওয়া যাক যে এই স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো হতে পারে দুই ধরনের, একটি অপ্রাতিষ্ঠানিক আর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক। এবার আমরা তোমাদের সাথে স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ নিয়ে আলোচনা করব। তো অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহকে আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে থাকি। কেন স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে থাকি? কারণ এখানে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এ ধরনের অর্থায়ন সংঘটিত করে। তো স্বতঃস্ফূর্ত অর্থায়ন কোনগুলো? তা হচ্ছে ব্যবসায়ী ঋণ, ক্রেতাদের নিকট হতে অগ্রিম, বকেয়া সমূহ। আমরা জানি অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানেই ধারে পণ্য ক্রয় এবং বিক্রয় করে থাকে। ধারে যেহেতু পণ্য ক্রয় বিক্রয় করে থাকে, তো সেখান থেকে আমাদের এই ব্যবসায়ী ঋণের উদ্ভব হয়। ক্রয়ের তারিখ হতে পরিশোধের পূর্ব পর্যন্ত এ ধরনের অর্থায়নের মেয়াদ থাকে। তো ব্যবসায়ী ঋণের আবার প্রকারভেদ রয়েছে, সে সংক্রান্ত বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ক্রেতাদের নিকট থেকে অগ্রিম। অনেক সময় দেখা যায় যে বিক্রেতা ক্রেতাদের নিকট পণ্য ও সেবা সরবরাহের পূর্বেই পণ্য ও সেবার মূল্য বাবদ অর্থ বা আংশিক অর্থ গ্রহণ করে থাকে। তো এই অর্থটি ব্যবসায় যদি তারা ব্যবহার করতে পারে তাহলে সেটি স্বল্পমেয়াদী অর্থায়নের একটি অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে বিবেচিত হয়। বকেয়া সমূহ। ব্যবসা প্রতিষ্ঠানের কিছু কিছু ব্যয় রয়েছে যেগুলোর উপযোগ আগেই ভোগ হয়ে যায়, কিন্তু তার মূল্য একটি নির্দিষ্ট সময় পরে পরিশোধ করা হয়। অর্থাৎ এই ধরনের ব্যয় বা বকেয়া খরচ কারবার প্রতিষ্ঠানের জন্য একটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। যেমন টেলিফোন বিল, আমরা চলতি মাসের টেলিফোন বিল সবসময় তার পরের মাসে পরিশোধ করি। বেতনের ক্ষেত্রেও একই রকম বিষয় দেখা যায় যে চলতি মাসে যে শ্রমিকটি যে কর্মীটি সারা মাস কাজ করলো তার বেতনটি দিচ্ছি তার পরের মাসে, সেক্ষেত্রে চলতি মাসে সেই অর্থটি আমরা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়ন হিসেবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব যে স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসসমূহ। এই ছকটি তুলনামূলক বা এই টেবিলটি আমরা একটু বড় ভাবে বিশ্লেষণ করব। প্রাতিষ্ঠানিক উৎস প্রধানত তিনটি, একটি মুদ্রা বাজার ঋণ, ব্যাংকের স্বল্পমেয়াদী জামানতবিহীন ঋণ এবং ব্যাংকের স্বল্পমেয়াদী জামানতযুক্ত ঋণ। মুদ্রা বাজার বলতে যে বাজারে আমরা খুব সহজেই বুঝি যে বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করা বা স্বল্পমেয়াদী দলিল সমূহ বিক্রি করা হয়। তো স্বল্পমেয়াদী দলিলের মাঝে রয়েছে বাণিজ্যিক পত্র ও ব্যাংকের স্বীকৃতিপত্র। বাণিজ্যিক পত্র হলো যে নামকরা বা আমাদের দেশের যে বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে এই বাণিজ্যিক পত্র বিক্রি করে থাকে। উন্নত দেশ পৃথিবীর আমেরিকা, ইন্ডিয়া এসব দেশে এই ধরনের অর্থায়নের প্রচলন রয়েছে। সাধারণত এর মেয়াদ 1 থেকে 270 দিন এবং আমেরিকাতে 1 থেকে 270 দিন এবং ইন্ডিয়াতে 91 থেকে 180 দিন পর্যন্ত হয়ে থাকে। ব্যাংকের অঙ্গীকারপত্রের মধ্যে রয়েছে যে আমরা জানি যে ব্যবসা বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ থেকে আমদানি রপ্তানির মাধ্যমে হয়ে থাকে। তো পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ব্যাংকের অঙ্গীকারপত্রের প্রয়োজন, যা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে ব্যাংক আমদানিকারকদের পক্ষ হতে রপ্তানিকারককে অঙ্গীকার দেয় যে আমদানিকারক যদি তার পণ্যের মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয় তবে ব্যাংক সে পণ্যের মূল্য পরিশোধ করবে। এখানে এই যে ব্যাংক যে পরিশোধ করবে সেইটিও স্বল্পমেয়াদী অর্থায়নের একটি প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে বিবেচিত। এবার আমরা দেখব যে ব্যাংকের স্বল্পমেয়াদী জামানতবিহীন ঋণ, এর মাঝে রয়েছে লেনদেন ঋণ।
বিষয়টি হচ্ছে এরকম যে ব্যাংক কোনো ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের বিশেষ ব্যবসা লেনদেনের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য যে ঋণ সুবিধা প্রদান করে তাকে লেনদেন ঋণ বা একক ঋণ বলে। এ ধরনের ঋণ ব্যবসা প্রতিষ্ঠানের তাৎক্ষণিক চলতি মূলধনের প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়। যেমন ব্যাংক ওভারড্রাফট এ ধরনের ঋণের একটি উদাহরণ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ঘূর্ণায়মান ঋণ। তো এ ধরনের ঋণ ব্যাংক কোনো ব্যবসায়ীকে একটি নির্দিষ্ট পরিমাণ দিয়ে থাকে এবং এই ঋণের টাকা উক্ত ব্যবসায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভেঙে ভেঙে বা এককালীন তুলতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পরে ঋণের টাকা সুদসহ পরিশোধ করতে হয়। এক্ষেত্রে ব্যবসায়ীকে অব্যবহৃত ঋণ বা অন যে অউত্তোলিত ঋণের অর্থের উপর সুদ প্রদান করতে হয়, যা বাধ্যবাধকতা ফি নামে পরিচিত হয়, বা আমরা ইংরেজিতে এটাকে বলি কমিটমেন্ট ফি। তৃতীয় বিষয়টি হচ্ছে ঋণ রেখা। ঋণ গ্রহণে ইচ্ছুক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে ঋণদাতা ব্যাংক একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হার সুদে প্রদান করতে সম্মত হলে তাকে ঋণ রেখা বলে। এই ঋণের সাথে ঘূর্ণায়মান ঋণের দুটি ক্ষেত্র ছাড়া সম্পূর্ণ মিল রয়েছে। সেই দুটি ক্ষেত্র হলো যে এটা এককালীন উত্তোলন করতে হয়, দ্বিতীয় হচ্ছে কোনো বাধ্যবাধকতা ফি নেই। এবার প্রাতিষ্ঠানিক উৎসের ব্যাংকের স্বল্পমেয়াদী জমানত যুক্ত যে ঋণ অপশনটি রয়েছে তার দুটি উৎস, একটি হচ্ছে প্রাপ্য বিলের মাধ্যমে, আরেকটি হচ্ছে মজুত পণ্য বন্ধকের মাধ্যমে। প্রাপ্য বিল বা প্রাপ্য হিসাব আমরা জানি যে কারবার প্রয়োজনে সেগুলো ব্যাংকে জমা রেখে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে জমা রেখে স্বল্প সময়ের জন্য ঋণ গ্রহণ করা যায়। স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে যখনই এটি জামানত হিসেবে জমা রাখা হয় তখন এখান থেকে কিছু যে অর্থ প্রাপ্য হয় তা চলতি সম্পদ হিসেবে ব্যবহার করা যায়। ঋণ গ্রহীতা ইচ্ছা করলে উক্ত প্রাপ্য হিসাব ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানে কিছু পণ্য সবসময় অবিক্রিত থাকে, সেটাকে আমরা মজুত পণ্য নামে বলি। তো যদি কখনো এরকম হয় যে কোনো ব্যবসায়ী তার মজুত পণ্য বন্ধক রেখে স্বল্প সময়ের জন্য ঋণ গ্রহণ করে থাকে, তাহলেও সেটি স্বল্পমেয়াদী অর্থায়নের একটি প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে হবে, এবং তা যদি ব্যাংকের কাছে জমা রাখে সেক্ষেত্রে স্বল্পমেয়াদী জামানতযুক্ত ব্যাংক ঋণ হিসেবে সেটি গণ্য হবে। তো এই ছিল মূলত আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসসমূহের সামগ্রিক বিষয়। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক যে উৎসগুলো রয়েছে সেগুলো এবং অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি মানিক বণিক, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। তো সবাই সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।